কবি মানুষের কথা দিয়ে কি আমি পানি খাইয়াম? শুনো, আমি যদি ঘরের মধ্যে যাই ঘুমাই, তবু মানুষ আমাকে পাগল বলবে। এখানে ঘুমালে মানুষ আমাকে পাগল বলবে, বুঝছো? সুতরাং আমি মানুষের কথা দাঁত দেই না, আমি মানুষের পুছি না। না, সেটা খুব চমৎকার বলেছিস যে মানুষের কথায় আসলে ধার ধারতে নেই। হ্যাঁ, তোর যা ইচ্ছে, তোর যা ভালো লাগে সেটাই তোর করা উচিত এবং তুই সেটাই করছিস। ভালো, সেটাই ভালো। একটা কথা বলে তোমাকে কবি, শোনো, প্রত্যেকটা মানুষের, বুঝছো, একটা আলাদা কিন্তু পরিচয় আছে। হ্যাঁ, যেমন এই যে তুমি কবি, হ্যাঁ, তুমি কেন কবি হয়েছো? কারণ তোমার চুল বড়, হ্যাঁ। হ্যাঁ, তারপরে তোমার এই যে ঝোলা, একটা ঝুলাই রাখো হাতের লাগে, বুঝছো? ব্যাগ। ব্যাগ, এটা এটা ব্যাগ বলে, হ্যাঁ, হ্যাঁ। ব্যাগ। তারপরে তুমি ওই যে সুন্দর করে কথা বলো, এতে প্রমাণিত তুমি কবি। আমার বন্ধু জাম্বু, হ্যাঁ। মানুষ তাকে কেন জাম্বু বলে? কারণ সে বেশি খায়, ব্যাককেল, এর লেগে সে জাম্বু। তার একটা পরিচয় কিন্তু পাওয়া গেছে। এই যে আমি যে পাগল, আমার তো একটা নির্দিষ্ট পরিচয় দরকার। এই জন্য আমি এই যে গাছের নিচে ঘুমাই, রাইতে আমি ঘরে যাই না, মানুষেরা আমি দেখলে দাঁড়িয়ে দৌড়ান দেয়, আমি তো আমি পাগল। হ্যাঁ, না, খুব খুব ভালো বলেছিস। মানে তোর সাথে কথা বলে না আমার খুব ভালো লাগলো। মানে তুই পাগল হলেও তোর ভিতরে কিন্তু সেই আর্ট কালচার বোধটা কিন্তু আছে, যেটাই জম্বুর মধ্যে নেই। মানে আমি খুব হতাশ। হ্যাঁ, পাগল। আচ্ছা, আচ্ছা, তুই কি কখনো প্রেমে পড়েছিস? অবশ্যই আমি প্রেমে পড়ছি, পাগল কি আর আমি সাধু হয়েছি কবি? তাহলে তুই ছেঁকা খেয়েছিলিস না? আমি চাকা মেকা খাই না, আমি মাঝে মাঝে সিবার যায় গাঞ্জা খাই। চমৎকার। তাহলে তুই পাগল হলি কিভাবে? ওই যে বিশাল এক কাহিনী, বুঝছো, ইতিহাস। হ্যাঁ। আমি একটা মেয়ের প্রেমে পড়েছিলাম। না, তুই তো মেয়ের প্রেমেই পড়বি, তুই তো আর ছেলের প্রেমে পড়বি না। ও ওই রে, পরে আমি ওই মায়ের পিছে ঘুরতে ঘুরতে পরে আমি জানতে পেরেছি ও মেয়েটা হচ্ছে গাঞ্জার ডিলার। ও, পরে মেয়েটাকে ফটানোর জন্য আমি গাঞ্জা খাওয়া দিচ্ছি। তারপর? তারপর আর কি, তা গাঞ্জা খাইতে খাইতে আমি পাগল হয়ে গেছি। তুই তুই গাঁজা খেতে খেতে পাগল হয়ে গেলি? তুই মেয়েটার কি হলো, তোর প্রেমিকা? আমি তো বলল না, গাঞ্জা আমি হাতে পেয়েছি, মেয়ে দিয়ে আমি কিতা করবাম, পরে মেয়েটাকে ছেড়ে দিয়েছি, গাঞ্জা নিয়ে এখন আছি। না, ভালো বলেছিস, ভালো বলেছিস। বাচ্চু, আজকে না আমার মনটা খুব... কেন খিদে হয়েছে কবি? নর্মদিন কি তোমাকে কিছু করেছে? আরে তুই বালটারে ঢুক, মানে আমার মেজাজটাই খারাপ করে দিস তুই। ঠিক কবি, তোমার কাছে আমি এটা আশা করি, তুমি একজন কবি মানুষ, তোমার মুখ কিন্তু মন্দ কথা মানা না, বুঝছো? তুমি খুবই কষ্ট পেয়েছো। আমি 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 খুব সরি, আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি বাচ্চা, আসলে আমি ইচ্ছা করে করিনি, ঠিক আছে? আমাকে তুই ক্ষমা করে দে ভাই। আমার তোর সাথে এটা করা আমার একদমই উচিত হয়নি, আমাকে ক্ষমা করে দে। ঠিক কবি, তুমি কবি মানুষ না, তোমার সরি করার দরকার না। আমি আসলে আমার আবেগটা আসলে আমি কন্ট্রোল করতে পারিনি, আমার বিবেক তখন কাজ করেনি। ঠিক আছে, তুই তুই তাহলে ঘুমা। হ্যাঁ, আচ্ছা, তুমি কি রাগ করছো? না, 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 আমি রাগ করিনি। এটা বানাই দিই, কি কি বানিয়ে দেবো? ওই গাঞ্জা।
কেমন আছো শাহানা? জি ভালো। আমার চিনতে পারছো? আমার নাম নইমুদ্দিন। কি বলেন? আপনারই নাচেন আর কি আছে? তা অবশ্যই ঠিক, একই গ্রামে বড় হয়েছি, একসাথে খেলাধুলা করছি, নাচেন আর তো আর কিছু নাই। মাঝে মধ্যে আফসোস লাগে তোমরা এক ওমরউদ্দিনের পিছনে পড়ে আসো। এই লোকটা বড়ই আজব ক্যারেক্টার, দূর দিয়া তাকাইলে মনে হয় এটা বেড়া না বেড়ি, ধারে গেলে হয় না বোঝা যায় এটা একটা বেড়া। যাই হোক, মাঝে মধ্যে নিজের কাছে প্রশ্ন লাগে, আমরা কি এতই পর শাহানা? আমরা কি এতই পর? কি অবাক করা বিষয়, হ্যাঁ ওমরউদ্দিনের পিছনে ঘুরা জীবনদারে শেষ করিয়া দিলা। তুমি ছিলা লাল টমেটোর মতো টসটসা, অথচ চোখের নিচে এখন কাজলা মেঘের শাখা, চেহারার ভিতরে ময়লা ধুইয়া গেছে। আমার চেহারা নিয়ে আপনারা গবেষণা করতে হইব না নইমুদ্দিন ভাই, আমি ঠিক আছি। না, তা তো অবশ্যই ঠিক আছে, কারণ তোমরা সকল মেয়েদের গবেষণার দায়িত্ব তো তোমরা ওমরউদ্দিনকে দিছো, তাই না? আপনি কিন্তু ফালতু কথা কইতেছেন। হে আমার আত্মীয় লাগে, সেই হিসেবে তার বাসায় আমার যাওয়া আসা, দেখা সাক্ষাৎ তো হইবই, এর থেকে বেশি কিছু না। আত্মীয় তো আমরাও হইতে চাই, কিন্তু সুযোগ কই। মানে মানে তা তোমার বাসার সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। এই ওমরউদ্দিন খয়ুম এলাকার একজন ভণ্ড কবি। সে নিজের বাড়িতে এত সুন্দর মাইয়া রাইখা 10 বাড়ি ঢেঙ্গাইয়া আমাগো বাড়ির সামিয়ার দিকে যাইয়া কুনজর দেয়। বিষয়টা একবার ভাবছো? কি সাংঘাতিক বিষয় না? আমি তো আর উল্টা কথা শুনছি, আপনার বাড়ির সামিয়াই নাকি অমর ভাইয়ের পিছে ঘুরে। উনি আর্ট কালচার করা মানুষ, ওনার প্রতি সবার আলাদা একটা নজর থাকবো, এটাই স্বাভাবিক। আর্ট কালচার না বাল, সব ভণ্ডামি শাহানা, সব ভণ্ডামি। উনি আর্ট কালচারের নামে গ্রামদারে ধ্বংস করে দিতেছে। আপনি মনে হয় গ্রামটারে কি এমন উদ্ধার করে ফেলাইতেছেন? চেষ্টা করতেছি। আমার বাপদাদার ঐতিহ্যগত এই বালডাঙ্গা গ্রাম তো আমার প্রাণের বিনিময় হইলে আমার ধরে রাখতে হইবে। যাই হোক, তুমি সুন্দর মানুষ, সুন্দর মানুষের সামনে বসে তর্ক করা মানায় না। ভালো থাকো, সুস্থ থাকো। আমার নিজের কাছে একটা বিষয় উপলব্ধি হলো যে আমরা আসলে আর্ট কালচার কেন, আমরা আর্ট কালচার করি আমাদের নিজেদের জন্য, আমাদের নিজেদের পরিবর্তনের জন্য, মানুষের জন্য, এই গ্রামের জন্য। কিন্তু আমি খেয়াল করে দেখলাম যে আমাদের এই যে প্রাণের ক্লাব কর্তৃ, এটারই তো কোনো সংস্কার হলো না। তাহলে আমরা কিভাবে অন্যের সংস্কার করব? মানে এই ক্লাব কোডটাকে দেখে মনে হয় যে এটার যে অবস্থা, আমাদের গোয়ালঘরের অবস্থা একই রকম। এটা ভাইয়া একদম ঠিক কথা বলছেন ভাইয়া। এই বালডাঙ্গা ক্লাব এখন আর 5 স্টার মানের ক্লাব নেই ভাইয়া, এটা এখন পুরোপুরি কি 1 স্টার মানের ক্লাব হয়ে গেছে ভাইয়া। লাস্ট কিছুদিন যাবত আমি এখানে থাকতে আছি, বিষয়টা উপলব্ধি করছি ভাইয়া। সবচাইতে বড় উপদ্রব হয়েছে ভাইয়া চার পোকার চমৎসা হয়েছে সবচেয়ে বড় চমৎসা। আমি আতিয়া থেকে আইজবার আমার শরীরে যে পরিমাণ রক্ত নিয়ে এসেছি, এখানে আইজবার পরে ভাইয়া মচা আর চার পোকা মিলি আমার শরীর থেকে 1.5 থেকে 2 কেজির উপরে রক্ত খাই ফেলছে ভাইয়া। ঠিক আছে, এখন আমি পুরোপুরি রক্তচূর্ণতায় মুক্তিছি। এই কুতুব ভাই, আপনার তো বেশি কথা বলেন, আপনার সমস্যাটা কোন জায়গায় কম তো? আপনার ক্লাব ঘর নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন। এই ক্লাব ঘরের পরিবেশ নষ্ট করছে কে? আপনি নিজে। এই যে সার পোকার কথা কইতেছেন, এই গ্রামের মানুষ জীবনে কখনো সার পোকা দেখছে? আপনি নিজে হাতিয়া থেকে সার পোকাই না এই গ্রামে ছেড়ে দিচ্ছেন। এটা আপনি কি কথা বলতেছেন জামু ভাইয়া? কোনো প্রকার চাক্ষ্য প্রমাণ ছাড়া আপনি আমার বিরুদ্ধে এই ধরনের গুরুতর অভিযোগ দিচ্ছেন? হ্যাঁ, এটা কোনো কথা জামু ভাইয়া? আমি ভাইয়া আপনার আচরণে খুব কষ্ট পাইলাম ভাইয়া। হ্যাঁ, আপনি ক্লাব ঘর নিয়ে কথা কইবেন আর আপনার আমরা ছেড়ে দিব? হ্যাঁ, আমি কে ভাই? আপনার কে কইছে ক্লাব ঘরে থাকতে? আপনার পকেটে ভাড়া নাই, ভাড়া দিয়ে বাইরে গিয়ে থাকেন। আর যদি ভাড়া নাই থাকে, আপনি বাচ্চুর লয়ে গিয়ে বট গাছ তলায় গিয়ে থাকেন। এই নিয়ে যান বন্ধু জানবো, আমি তো বলছি সেতু যায় না, চলেন ভাইয়া। উমর ভাইয়া, আপনি দেখছেন ভাইয়া, তারা কিন্তু রীতিমতো ভাইয়া বিচটাকে অপমানের দিকে নিয়ে যেতেছে ভাইয়া। আমি লাগ করি এখান থেকে বাড়ি যাওয়ার আগে আপনি নিজে দায়িত্ব নিয়ে ভাইয়া বিচটা একটা ফয়সালা করে দেন ভাইয়া। কেমন ধরনের আচরণ করতেছে ভাইয়া জামু ভাইয়া আমার সাথে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি থামেন তের ভাই। আর
মানে তোরা যা শুরু করেছিস, তোরা তো নিজেদের মধ্যে একটা চুক্তিদিত্য হয়ে গেছিস। মানে আমরা এই যে আর্ট কালচার কেন করি? আমরা আর্ট কালচার করি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো বলে। এখন তোরা নিজেদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়েছিস। হ্যাঁ, না, এটা খুবই দুঃখজনক, এটা আমি মেনে নিতে পারি না। একজন একজন কবি হিসাবে, একজন আর্ট কালচারের মানুষ হিসেবে আমি তো এটা মেনে নিতে পারি না। এটা হলে তো চলবে না। ঠিক আছে হাতিয়ার ভাই, ও অভিমান করেছে, ও যেহেতু এই ক্লাবঘরটাকে ভালোবাসে এজন্য অভিমানের সুরে একটা কথা বলে ফেলেছে। আপনি এটাতে কিছু মনে করবেন না, ও ভালোবাসে বলেই বলে ফেলেছে। এটা ভাইয়া আপনি কি কথা বললেন ওমর ভাইয়া? কেন? ক্লাবটাকে কি শুধু জাম্বু ভাইয়া ভালোবাসে? ক্লাবটাকে কি আমি ভালোবাসি না ভাইয়া? আমি এই ক্লাবে আছি বলেই তো ভাইয়া ক্লাবটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আমি ক্লাব করে তাকি বলেই তো ভাইয়া কি ক্লাব করে কোনো প্রকার অসামাজিক কর্মকাণ্ড এখানে কি আমি অতিথি দিচ্ছি না ভাইয়া। এখন আমি যে ক্লাব ঘরটাকে ভালোবাসি এটা কি আমার অপরাধ? এই জন্য কি আমার বিরুদ্ধে এতগুলো অভিযোগ আনছে ভাইয়া? তার সাহসের মাত্রাটা কত পরিমাণে বাড়ছে। সে ক্লাব গণ্যে ইঙ্গিতপূর্ণ কথা বলতেছে। আমি কিন্তু গুরু এটা আর মাইনে নিতে পারতেছি না। আমি জাম্বু আর কিন্তু জাম্বু থাকবো না, খবর করলাম গুরু। এটা কোনো কথা? মানে আমি তাহলে তোদেরকে মানে কি বুঝালাম এতক্ষণ যে আমরা নিজেদের মধ্যে কেন যোগ্য আমরা কামড়াকামড়ি করব? হ্যাঁ, আমি আমি কোথায় একটা সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলছি, না তোরা শুনছিস না। ঠিক আছে, তাহলে তোরা যুদ্ধ কর, আমি চলে যাই। কবি, এটা আমি দাওটা বললাম, তুমি কি বলবো কমায় কও? কোনো বান্ধব পুত্রতে বাবার ঢুকায় আমি দাঁড়িয়ে কেটে অশ্লীল কথা বলবে না। আমি কি এখন বলবো আমার কথাটি? না ভাইয়া, আপনি বলেন ভাইয়া। বলবো। বলেন গুরু। হ্যাঁ, হয়েছে কি, যেহেতু আমাদের এই ক্লাবঘরটির একটি বেহাল দশা, তো আমি ভেবে দেখলাম যে এইটা আমরা সংস্কার করব এবং এটার সৌন্দর্য বৃদ্ধির জন্যে আমরা কাজ শুরু করে দেব। তো যা হয় আর কি, তো এটার জন্য তো কিছু অর্থকড়ি লাগবে। তো সেটা আমি একা তো আসলে আমি যোগান দিতে পারবো না, আমি বেকার মানুষ, কবি মানুষ, আমি সেটা পারবো না। সো আপনারা সবাই যদি এখানে যে যার অবস্থান থেকে যদি কিছু সহযোগিতা করেন তাহলে আমরা কাজে হাত দিতে পারি। কি বলিস জাম্বু? জি গুরু, যেটা ভালো মনে করেন। বলটা কি আবার পাগল হয়ে গেল? কবি, ওই খাল ভাই তোর আর 100 দিছে, ল দিলাম, মোর 400 দিলাম। আচ্ছা, বর্তমানে মনে ওরা ডাকতেছে খাইরুল ভাই। এখন তো বুঝতে পেরেছেন হাতিয়ার ভাই আমি কাদের নিয়ে আছি। ভাইয়া কে কিভাবে পাগল হয়েছে ভাইয়া এটা আমি বলতাম পারতাম না ভাইয়া, কিন্তু আমি যে চুদুর আতিয়া থেকে আছি ভাইয়া, কোন পাগলের পাল্লা এখানে পড়ছি ভাইয়া, আমি এটা বুঝতে পারতেছি ভাইয়া। আর সবাই আমার সাথে এমন ধরনের আচরণ করে ভাইয়া, মনে হয় যে ভাইয়া আমি পুরা গ্রামের না ভাইয়া, আমি পুরা বালডাঙ্গা বাজির শত্রু ভাইয়া। এটা এখানে থাক, পাগল এসে যদি আবার দেখে নাই তাহলে ঝামেলা হবে। ঠিক আছে, চলে। জি ভাইয়া। কি নাম কইলি? সেপটা লুকস। সেপ্টা আলু। এ বহু আলুর নাম শুনছে, গোল আলু, লম্বা আলু, বিচি আলু, মিষ্টি আলু, কিন্তু এই সেপ্টা আলুর নাম তো কোনোদিন শুনি নাই। এই আলুর বিশেষত্ব কি? বিশেষত্ব বস দেখে বোঝার উপায় নাই, কারণ আমার সাথে দেখা হইলো, আমার সালাম দিল, আমিও কুশল বিনিময় করলাম, যদিও আমাকে যথেষ্ট সম্মান করছে। শুনছি তার সাথে কেউ উল্টো পাল্টা করলে নাকি হাতুড়ি দিয়ে পিঠে চ্যাপটা বানাই ফেলায়। কি সাংঘাতিক, কি বলিস? এই তো আমার দরকার। এই কি বস? একটু খোঁজ খবর লাগা, যদি টাকা পয়সা দিয়ে আমাদের দলে ভেরানো যায়। বস, এটা কোনো কথা বললেন? আমি একাই তো 100, কেন হয়েছে আপনার লোকে দলে লাগবে? হ, তুমি একাই 100, তোমার মতো 100 আহাম্মক পালা আর একটা ছাগলের খামার করা একই কথা। তবে ছাগলের খামার করলে তাও লাভ আছে, তোমার মতো আহাম্মক পাললে লাভ নেই।
বস আমি একটা জিনিস খেয়াল করছি, আমি যে আপনাকে এত ভালোবাসি সেটা আপনি কোনো মূল্যায়নই করেন না। আমি কিভাবে মূল্যায়ন করবো রে নবাব? আমি তো মানুষ, আমি তো ছাগলের ভালোবাসার মূল্যায়ন করতে পারবো না। তবে তুমি যদি বলো তাহলে কাঁঠাল পাতা নিয়ে এসে দেই তোমার মূল্যায়ন করার জন্য। দিলেন তো বস মনটা খারাপ কইরা, এখন নিজের খুব ছাগল ছাগল মনে হয়, মনটা কাঁঠাল পাতা খাই। ভাইজান সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বিষয়? ভাইজান আমি দূর থেকে খেয়াল করে দেখলাম আপনাকে ভীষণ চিন্তিত মনে হচ্ছে। মনে হচ্ছে আপনি কোনো কিছু নিয়ে পেরেশানির মধ্যে আছেন। পানি খাবেন? লেবুর রস দিয়ে শরবত করে দিই, মাথা ঠান্ডা হয়ে যাবে। তুই যে আমার শরীর স্বাস্থ্যকে চিন্তা করতেছিস, যে চিন্তা করতে তোমার গায়ে ঘাম ছুটে যাইতেছে। এবার কত লাগবে? বস আপনি কবির মতলব ধরে ফেলাইছেন। ভাইজান আমি একটা জিনিস বুঝি না, আপনি একজন বিচক্ষণ মানুষ, কিন্তু এই নবাব সলিমুল্লাহর মতো একটা ছাগলকে নিয়ে আপনি ঘুরেন। এর চেয়ে যদি আপনি পাগলা বাচ্চুকে নিয়ে যদি আপনি ঘুরতেন, আপনার লাভ বেশি হতো। কবি ভাই আপনি কি আমাকে অপমান করলেন? না না, অপমান করছি না, তোমাকে সাধুবাদ জানাচ্ছি। এই ফালতু কথা বন্ধ কর। কি কবি সরাসরি ক। হ্যাঁ ভাইজান আমি সরাসরি বলি, মানে আমি খেয়াল করে দেখলাম সামনে তো আপনার নির্বাচন, কিন্তু নির্বাচন নিয়ে আপনার কোনো নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। আপনি সারাক্ষণ গ্রামে এই নবাবকে নিয়ে ঘোরাফেরা করেন। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? ভাইজান আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে বালডাঙ্গা ক্লাব, এই ক্লাবটা আমরা সংস্কার করব। সংস্কারের পর আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে, ঢাকা থেকে আমরা শিল্পী এবং সাহিত্যিকদের নিয়ে আসবো, এবং আমরা একটা বিরাট আয়োজন করে একটা অনুষ্ঠান করব, সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের এই গ্রামের অনেক যুব সমাজের একটা বিরাট অংশ থাকবে, এবং সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হবে আপনি। তো আমাকে এই অনুষ্ঠানের জন্য কি করতে হবে? না, বিশেষ কিছুই করতে হবে না, সামান্য অর্থ করে প্রদান করতে হবে। আমি আগেই ধরে ফেলাইছি বস, ফালতু আইডিয়া। ভাইজান গ্রামের কার বাড়ির পায়খানা সংস্কার করতে হবে, এই সব পরামর্শ আপনি মানে নবাবের কাছ থেকে আপনি নিতে পারেন, কিন্তু সৃজনশীল কাজে কোনো পরামর্শ তো আপনি এরকম নবাবের কাছ থেকে আপনি নিতে পারেন। কবি ভাই আপনি কিন্তু আমাকে আবার অপমান করলেন। ওই থাম। শোন নহমর, আমি এই বালডাঙ্গা ক্লাব প্রতিষ্ঠা করছিলাম। তুই গ্রামের এই যত বখাটা পোলা পাই না সেদের নিয়ে এখানে বসে আড্ডা মারবি, আমার হাত থেকে শক্তিশালী খেলবি, আমি বুক ফুলে রাজনীতি করব। তুই কি করিস? এই গ্রামের যত পাগল ছাগল আছে তাদের নিয়ে আসর বসাস, কবিতার আসর। ওরকম আর্ট কালচার দিয়ে আমার কোনো লাভ নাই রে ভাই। ওই ক্লাবের জন্য আমি একটি টাকাও দিব না। একদম ঠিক বলছেন বস। এখন যা। ভাইজান আপনি শুধু আপনার নগদ লাভটা দেখেন, এটাই হচ্ছে আপনার বড় সমস্যা। লাভ আসবে ধীরে ধীরে। আর্ট কালচারের যে লাভ, এটা আপনি কিছুদিন পর টের পাবেন। কবে পাবো ভাই? মরার পরে? আমি যখন কবরে শুয়ে থাকবো, মুনকার নেকির আসবেন, আমাকে কবর থেকে তুলবেন, ইন্টারভিউ নেবেন, তারপরে এই লাভের কোনো আমার কোনো দরকার নাই। তুই এখন যা। জি জি ভাইজান। একদম ঠিক করছেন বস। হাসি তোমা একবার হাসলে কিন্তু এবারে হাতুড়ি দিয়ে বাইরে চ্যাপটা বানাই দেবো। খারাপ বলো নাই ওমর। কি তোমার ভাইজান টাকা দেয় নাই? তুমি বুঝলে কি করব? কার উপরে যদি টানটা থাকে তাহলে তার চোখের দিকে তাকাইলে
তার অসুবিধা বোঝা যায়।